বিখ্যাত আমেরিকান লেখক নাথানিয়েল হথর্নের দ্য বার্থমার্ক এক বিখ্যাত ছোট গল্প। সংসারে কিছু মানুষ আছেন যারা সমস্ত কাজে, সমস্ত জিনিসে পারফেকশন খোঁজে। সব কিছু নিখুঁত হতে হবে। নিখুঁত করার বাসনা একদিকে যেমন মানোন্নয়নে উৎসাহ আনে, তেমনি বয়ে আনে একরাশ উদ্বেগ এবং উৎকণ্ঠা। এরা নিজেদের যেমন উঁচু তারে বাঁধে, অন্যদের কাছেও পাহাড় প্রমাণ প্রত্যাশা দাবি করে এবং স্বভাবতই অসন্তুষ্টিতে ভোগে। মানুষের এই যে পারফেকশনের প্রতি অবসেশন, সেটা নিয়েই এই দ্য বার্থমার্ক গল্পটি প্রকাশিত হয় আজ থেকে প্রায় 170 বছর আগে 1843 খ্রিস্টাব্দে। গল্প অনুবাদ এবং গল্প বলাতে আমি সঞ্জয় চন্দ্র। গল্পের নায়ক এলমার মেধাবী উঁচুদরের এক বিজ্ঞানী। বিজ্ঞান সাধনা তার ধ্যান জ্ঞান। তো সেই কৃতি বিজ্ঞানী তার গবেষণাগার থেকে বিরতি নিয়েছে এক সুন্দরী নারীকে বিয়ে করার জন্য। যদিও এটা ইঙ্গিত দিয়েছে যে কোনো প্রেম ভালোবাসা সম্ভবত কখনোই বিজ্ঞানের প্রতি তার যে ভালোবাসা, তার যে নিষ্ঠা, তার সাথে পাল্লা দিতে পারবে না। সেই সুন্দরী নারী হলো জর্জিয়ানা। সুন্দরী জর্জিয়ানার বাঁ গালের মধ্যিখানে হাতের ছাপের মতো একটা ছোট্ট জন্মদাগ। অন্যথায় নিখুঁত এক সুন্দরী নারীর একমাত্র শারীরিক খুঁত। গাঢ় লাল রঙের এই ছোপটা যখন জর্জিয়ানা লজ্জায় রাঙা হয়ে উঠত, চোখে পড়ত না, কিন্তু অন্য সময় মুখ ফ্যাকাশে ট্যাকাশে হলে পর বেশি করে চোখে পড়ত। সাদা বরফের ওপর লাল ছোপের মতো জলজল করত। মানসিক অবস্থার পরিবর্তনের সাথে সাথে এই ছোপটারও পরিবর্তন হতো, কখনো বেশি স্পষ্ট, কখনো অস্পষ্ট। হাতের ছাপের মতো ছোপটা দেখে জর্জিয়ানার আগের প্রেমিকরা বলতো, জন্মের সময় নিশ্চয়ই কোনো পরী এসে আদর করে গেছে, তার দাগ। কেউ কেউ এটা চুমু খাবার জন্য আকুল হয়ে উঠত। ওরা বলতো এই দাগটার জন্যই ওর এত আকর্ষণী ক্ষমতা। অবশ্য সবাই এরকম বলতো না। কিছু মহিলা বলতো ওই ছোপটা জর্জিয়ানার বুকে ঠিক মানাচ্ছে না। কিছু কিছু পুরুষ বন্ধুর দাগটা ভালো না লাগলেও এত কিছু নিয়ে তারা মাথা ঘামাতো না। জর্জিয়ানার সাথে বিয়ের কদিন হয়েছে সবে। এলমার একদিন সকালবেলা বেশ বিচলিত কণ্ঠে, বিচলিত ভাব নিয়ে জর্জিয়ানাকে জিজ্ঞাসা করে যে তার গালের জন্মদাগটা মুছে ফেলার কথা সে ভেবেছে কি না। জর্জিয়ানা হাসতে হাসতে বলে, না, এরকম কথা সে কখনো ভাবেনি। লোকে এতবার এটার প্রশংসা করেছে যে এরকম কোনো চিন্তা মাথাতেই আসেনি। না না, এই দাগটা একদম বরদাস্ত করা যায় না। তোমার এই নিখুঁত চেহারায় এটাই কেবল একমাত্র অপূর্ণতা। অন্য কারো এটা থাকলে কিছু বলার ছিল না, কিন্তু তোমার ক্ষেত্রে এটা চিন্তা করা যায় না। খুব শকিং লাগে, অসহ্য লাগে। জর্জিয়ানা এলমারের কথায় খুব হার্ট হয়, চোখ জলে ভরে ওঠে। বলে, যদি এতটাই শকিং লাগে তো বিয়ে করেছিলে কেন? সময় যত গড়ায় এলমার ব্যাপারটা নিয়ে আচ্ছন্ন হয়ে পড়ে। সারাক্ষণ মাথায় শুধু ওই ছোপের কথা ঘোরে। জর্জিয়ানার রূপ যত না মুগ্ধ করে, তার গালের দাগ অনেক বেশি বিরক্ত করে। যখন সবচেয়ে সুখী হওয়ার কথা, এলমার হাবিজাবি চিন্তা করে জীবন দুঃসহ করে তোলে। একসাথে যখন বসে দুজনে, এলমার এক দৃষ্টে জর্জিয়ানার গালের পানে তাকিয়ে থাকে। আর এখন এমন হয়েছে, এলমার তাকালেই জর্জিয়ানার ভয় লাগে, মুখ ফ্যাকাশে হয়ে ওঠে, আর দাগটা সাদা বরফের ওপর লাল মণির মতো জলজল করে। একদিন এলমার একটা দুঃস্বপ্ন দেখে। তার অ্যাসিস্ট্যান্ট আমিনাদাবাকে সঙ্গে নিয়ে সে জর্জিয়ানার দাগটা অপারেশন করে তুলে ফেলার চেষ্টা করছে, কিন্তু ছুরি যত গভীরে ঢুকছে দাগটা তত গভীরে সরে যাচ্ছে। শেষমেশ ছুরি পৌঁছই জর্জিয়ানার হৃৎপিণ্ডে। নিজেকে খুব অপরাধী লাগে এলমারের। ব্যাপারটা এখন এমন পর্যায়ে পৌঁছায় যে জর্জিয়ানা এলমারকে বলে যে, আমি জানি না আমাদের ভাগ্যে কি আছে, দাগটা তুলতে গিয়ে কি মূল্য দিতে হবে, আমার মুখটা বিকৃতি হয়ে যাবে কি না, বা গুরুতর শরীর খারাপে পড়ব কি না, কিছুই জানি না কি হবে, কিন্তু এলমার যদি পারো এটাকে মুছে ফেলো। এলমার খুশি হয়, বলে, জানো আমি অনেক ভেবেছি, আমি নিশ্চিত ওটা মুছে ফেলা যাবে। তাহলে দেরি না করে এক্ষুনি তুলে ফেলো।
যে দাগ এলমারের বিতৃষ্ণার সঞ্চার করে, দাম্পত্যে ফাটল ধরায়, সেটা এক্ষুনি অপসারণের ব্যবস্থা হোক। যে স্বামী এত বড় বড় বৈজ্ঞানিক আবিষ্কার করেছে, সে এটা অনায়াসে করতে পারবে। পরের দিন এলমার জর্জিয়ানাকে তার গবেষণাগারে নিয়ে যায়। এখানে সে বহু কিছু আবিষ্কার করেছে। জর্জিয়ানার জন্যে একটা সুন্দর ঘর সাজিয়ে গুছিয়ে রেডি করে রেখেছে। সেখানে জর্জিয়ানা বিশ্রাম করছে আর গবেষণাগারে খুব খাটাখাটনি করছে এলমার। মাঝে মধ্যেই এসে একটার পর একটা এক্সপেরিমেন্ট করে যাচ্ছে, কিন্তু দাগটা রয়েই যাচ্ছে। ওই ঘরটাতে বসে বসে জর্জিয়ানা র্যাকে রাখা নোটবুক, ডায়েরি ইত্যাদি পড়ে। জানতে পারে এলমার যত এক্সপেরিমেন্ট করেছে আজ পর্যন্ত সব যে সফল হয়েছে তা নয়, অনেকগুলোতে ব্যর্থও হয়েছে। কিন্তু জর্জিয়ানার হটে যাবার বিন্দুমাত্র ইচ্ছা নেই। এলমারকে খুশি করতে সে সব কিছু করতে পারে, মরতে হয়তো মরবে, যে কোনো রিস্ক সে নিতে রাজি। এলমার যা খেতে বলবে তাই খাবে সে। এলমার জানায় একটা ছাড়া আর সবই পরীক্ষা সে জর্জিয়ানার ওপর প্রয়োগ করেছে। সেইটা প্রয়োগ করার সময় এসেছে। এটাতে না হলে আর কিছু করার নেই। ঘণ্টাখানেক বাদে এলমার এক বর্ণহীন তরল গ্লাসে করে আনে, বলে এক্সপেরিমেন্ট সফল হয়েছে। বিজ্ঞান যদি ধোঁকা না দেয় তো এটা ফেল করার কোনো চান্স নেই। তরলটা একটা প্রায় শুকিয়ে যাওয়া ফুলের ওপর দেয়। কয়েক মুহূর্তেই ফুলটা তাজা আর সবুজ হয়ে ওঠে। জর্জিয়ানা বলে, তোমাকে অত সাক্ষ্য প্রমাণ দিতে হবে না, গ্লাসটা দাও, আমার জীবন তোমার হাতে। বলে জর্জিয়ানা এক চুমুকে তরলটা শেষ করে ঘুমিয়ে পড়ে। এলমার পাশে বসে সব কিছু নোট করে, নিঃশ্বাস প্রশ্বাস, চোখের পাতার নড়নচড়ন, জন্মদাগটা একদৃষ্টে লক্ষ্য করে। প্রত্যেকটা নিঃশ্বাসের সাথে সাথে দাগটা যেন একটু করে বিলীন হয়ে যাচ্ছে। আনন্দে চিৎকার করে ওঠে এলমার, জানলা খুলে দেয়। এক ফালি রোদ এসে পড়ে জর্জিয়ানার গালে। জর্জিয়ানা চোখ খোলে। এলমার আয়না ধরে আছে সামনে, দেখায় তার গালের বিচ্ছিরি দাগটা প্রায় অন্তর্হিত হয়েছে। জর্জিয়ানা ম্লান হাসে, বলে, বেচারা এলমার, নিখুঁতের পিছে দৌড়াতে গিয়ে পৃথিবীর সেরা উপহার তুমি হারালে। আমি মারা যাচ্ছি এলমার, বিদায়। জর্জিয়ানা গালের দাগটা বিলুপ্ত হওয়ার সাথে সাথেই মারা গেল। হাতের ছাপটা ওর জীবনের সাথে অবিচ্ছেদ্যভাবে জড়িত ছিল। অনাবশ্যক গোঁয়ার্তুমির খেসারাত দিতে হলো এক নিষ্পাপ প্রাণকে। গল্প শেষ হলো। গল্প শোনার জন্য অনেক ধন্যবাদ।